আজকে আমরা বলেছিলাম একটা অন্যরকম প্ল্যান ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, সেটা আমরা করছি। আমরা এখন বাজে হচ্ছে 10টা, আমরা জলদাপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে ফুলশোলিং বা কি কি যেন নাম বললো জায়গাটার, ফুডশোলিং রাইট না ফুলশোলিং, ফুলশিলিং। ফুলশিলিং হচ্ছে জায়গাটার নাম, বাট আপনি যদি গুগলে সার্চ করেন ওটা PHEUNT ফিউন্ট শোলিং এরকম দেখাবে আর কি। জায়গাটা অ্যাকচুয়ালি ভুটানের ভেতরে, বাট ঢুকতে কোনো রকম পাসপোর্টের দরকার নেই, শুধু আধার কার্ড দেখালেই হয়ে যাবে। আর অফকোর্স ক্যাশ ক্যারি করতে হবে, আর আধার কার্ডের 2 কপি জেরক্স। সন্ধেবেলা কিন্তু আমাদের বাস আছে শিলিগুড়িতে, তাই বাস স্ট্যান্ডে আমাদের পৌঁছতে হবে 7টার আগে। আমাদের ড্রাইভার দাদা অভিজিৎ দা কিন্তু কালকে পার্কিংয়ে ছিল, খোঁজ নিয়ে জানতে পারলাম তোর গাড়ি এখানেই আছে। এখানে বড় পার্কিং আছে, যদি আপনারা নিজের গাড়িও নিয়ে আসেন থাকার কোনো অসুবিধে এখানে হবে না। আমরা এখন আছি জয়গাঁওতে, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের শেষ গ্রাম। এই গ্রামটা শেষ হলেই তারপর ভুটানের বর্ডার শুরু হবে। তো সেটাই হচ্ছে এই ফুলশিলিং যেখানে আমরা যাচ্ছি। তো সেটা জাস্ট বর্ডার থেকে ঢুকেই সামনেই। দাদাকে এইদিকেই গাড়ি রাখতে হবে বর্ডারের, আর আমরা যাব বর্ডারের ওই পারে। ওইখানে গিয়ে আবার আলাদা করে আমাদের গাড়ি নিতে হবে। তো জয়গাঁও কিন্তু অনেকটা বড় একটা জায়গা, তার এখানে সব কিছু অ্যাভেলেবেল, মানে রেস্টুরেন্ট, বাজার, অফিস, গাড়ি ঘোড়া তো আছেই, এবং প্রচুর লোকজন রাস্তায়। তো এতটা পপুলেটেড হবে বা এতটা লোকজন থাকবে আমার ধারণা ছিল না। আচ্ছা, আমরা বেসিক্যালি জয়গাঁওতে নেমেছি এবং এখানে আমরা রাজকুমার দার সঙ্গে কথা বলেছি। রাজকুমার ভাইয়া আমাদেরকে পুরো ট্যাক্সি সার্ভিস করিয়ে দিচ্ছেন এবং আমাদের আইডি নিয়েও সমস্ত ভেরিফিকেশন করিয়ে দিচ্ছেন। পুরো ফুলশিলিংয়ে 4টে পয়েন্ট উনি ঘোরাবেন, গুম্ফা, মনেস্টারি, ভিউ পয়েন্ট সব কিছুই আছে সেখানে। আইডি দেন না, এক সেকেন্ড, আধার কার্ড না ভোটার আইডি কার্ড। আধার কার্ড চলে গেল। বেসিক্যালি আমরা হোটেল থেকে 1000 টাকা বলেছিল, কিন্তু একটা ছুটির দিন তো শনিবার এসেছি আমরা। 1250-তে আমাদের দাদা পুরোটা ঘোরাচ্ছেন, এবং তার মধ্যে 4টে পয়েন্ট যেগুলো আমরা বললাম এবার আপনাদের দেখাবো যেমনভাবে আমরা যাব। আর আমরা খেয়ে দিয়ে কিন্তু এখানে 2:30টার মধ্যে ফিরতে হবে, কারণ অভিজিৎ দার সঙ্গে সেরকমভাবে কথা হয়ে রয়েছে, না হলে আবার শিলিগুড়ি থেকে আমরা বাসটা ধরতে পারবো না, মিস করে যাবো। আচ্ছা, আমাদের ডকুমেন্টস হয়ে গেছে, আমরা এবার রাজকুমারদার সঙ্গে যাচ্ছি। রাজকুমারদার গাড়িতে আমরা বর্ডারটা অফকোর্স চেক করিয়ে ডকুমেন্টগুলো ক্রস করব। এই আমরা ভুটানে ঢুকছি এখন, সব চেকপোস্ট আমাদের উৎসব দেখে নিল। ডকুমেন্ট কোথায় নেবে? সামনে। ওকে, থ্যাংক ইউ। আমাদের ডকুমেন্ট চেক হয়ে গেল আর আমরা ঢুকে গেছি এবার ভুটানে। ফুলশিলিং চলেছি। পাবলিকের বাড়ি হচ্ছে গ্রিন আর গভর্নমেন্টের বিল্ডিং হচ্ছে রেড। আমি তেল ঢালবো এবার, দেখবেন অনেক সস্তা। আচ্ছা, 53 কত আছে? 53 রুপিস লিটার পেট্রোল। এখানে রেট হচ্ছে 58 রুপিস পার লিটার অফ পেট্রোল। ডিজেল আরও কম, কিন্তু পুরো ট্যাক্স ফ্রি। ভোট হয় তো এখানে, গভর্নমেন্ট আছে। গভর্নমেন্ট আছে কি বলে, রাজা যে বললো ওইটাই হয়। ও, মানে ফাইনাল কলটা রাজা নেবে, রাজাকেও স্যালারি দেয়। ভুটান গভর্নমেন্ট রাজাকেও বেতন দেয়, 5 লাখ টাকা কত বেতন আছে ভুটানে। অনেকটা আমাদের প্রেসিডেন্টের মতো, মানে ওনার সাইন করলেই সব পাস হবে টাইপের। দেখেছি বাবা এটা। আচ্ছা, ফোর্ট কিং। ও, ওটা আপনার 50 টাকা হয়ে গেল। এখানে রাজা, প্রেজেন্ট রাজা, ফিফথ কিং। 50-এ আবার প্রেজেন্ট রাজা। 50 আর 1000-এ সেম লোক আছে। 100 টাকার মধ্যে ফোর্ট কিং ওই আগে ছিল। আচ্ছা, ফোর্ট কিংটা ছেলেকে দিয়ে দিল। আচ্ছা, চাল দিয়ে যায় চেনা না? ইয়েস, লাল চাল মানে হচ্ছে গভর্নমেন্টের বাড়ি, আর সবুজ টিনের চাল মানে হচ্ছে প্রাইভেট।
দাদা কিন্তু আমাদের জানালেন যেখান থেকে প্রচুর কাঠ আর পাথর এক্সপোর্ট হয়, কিছু পশ্চিমবাংলায়, কিছু বাংলাদেশে। আর এই পাথরগুলো যে ওঠে সেটা হচ্ছে এখানকার নদীর থেকে। আর এই গাছগুলো কিন্তু এই পুরো পাইন বন সামনেই দেখতে পাচ্ছেন, সেই পাইন বন থেকে কেটে এক্সপোর্ট করা হয়। আমাদের কিন্তু রাস্তার ধার দিয়ে তোরসা নদী চলেছে আমাদের সঙ্গে। এইখানে জল একটু ক্ষীণ হয়ে এসছে, তাই সেখান থেকে ওই যে দেখালাম বোল্ডারগুলো তুলে তুলে নিয়ে যাওয়া হয়, পাথর এক্সপোর্টের কাজ চলে। কিন্তু পুরো যে রাস্তাটা আমরা যাচ্ছি ভুটানের, পুরো পাশ দিয়ে আমাদের তোরসা চলেছে। ভুটানে 3 রকম লাইসেন্স প্লেট দেখলাম। বিটি গাড়ি মানে হচ্ছে ভুটান ট্যাক্সি, মানে এগুলো কমার্শিয়াল ভেহিকল। আপনারা সাইট সিং এর জন্য বা যারা ঘুরতে আসবেন তারা সাধারণত বিটি গাড়ি অনেক সময় রেন্ট আউট করবেন। আর বিজি হচ্ছে গভর্নমেন্ট ভেহিকল। তো আপনি রেজিস্ট্রেশন দেখেই বুঝতে পারবেন কোনটা গভর্নমেন্টের গাড়ি আর কোনটা প্রাইভেট। প্রাইভেট যখন আসছে তখন সেটা হয়ে যায় বিপি। তো আমরা আসার সময় অনেকগুলো গাড়ি দেখছিলাম যেগুলো আমাদের ওই পাড়েও যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে, বিপি নাম্বার প্লেট বা রেজিস্ট্রেশন প্লেট নিয়ে। তারা হচ্ছে প্রাইভেট গাড়ি। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট পয়েন্ট ফুনচিলিংয়ে, সেটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু ছোট ছোট খাবার দোকানও রয়েছে, মোমো, ম্যাগি সব বানাচ্ছে, যেরকম পাহাড়ি জায়গায় বানায়। ওয়াও, ভিউটা সুন্দর বল? হ্যাঁ না, খুবই সুন্দর। ব্রিজটা কিন্তু কনস্ট্যান্টলি কাঁপছে, নিচে তোরসা নদী, দারুণ লাগছে দেখতে। চল চল, ভয় নেই। ছবি তুলতে তুলতে আর তোরসার হাওয়া খেতে খেতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছি। আমরা ব্যাক করার সময় পাশের যে ব্রিজটা আছে, অর্থাৎ কংক্রিটের ব্রিজটা, সেটাও এক প্রকার হ্যাঙ্গিং ব্রিজ, কিন্তু সেটা দিয়ে গাড়ি যায়। সেটা শুধুমাত্র ওয়াকিংয়ের জন্য নয়, যেটা দিয়ে এসেছিলাম সেটা শুধু ওয়াকিংয়ের জন্য। এটা দিয়ে গাড়িও যায় এবং পাশে লেন করা রয়েছে পেডেস্ট্রিয়ানসদের জন্য। সেইটা দিয়ে আমরা ফিরছি। পালডেন তাশিচোলিং মনেস্টারির ইনগরেশন হয়েছিল 2014 সালে। এটা ফুলশিলিংয়ের সবথেকে বড় মনেস্টারি আর আজকে আমাদের দেখা ফেভারিট জায়গা। যখন আমরা এসেছি এই মুহূর্তে একটা পুজো চলছে এখানে। আমার যতদূর মনে হয় আমার পেছনে সমস্ত থাকার জায়গা, পরপর সব মঙ্কসদের। আর এইটা সব থেকে বড় বিল্ডিং, আমার মনে হয় এটা মেন মনাস্টারি। এর ভেতরে আমরা প্রবেশ করব অবশ্যই, এবং প্রচুর মানুষ এসছে আজকে। এটা কিন্তু চারিদিকে পাহাড় দিয়ে সারাউন্ডেড। আমরা আজকে একটু মেঘলা ওয়েদারে এখানে এসেছি, কিন্তু আবহাওয়া যখন ভালো থাকবে চারিদিকে কিন্তু পাহাড় আর পাশে তোরসা নদী দেখা যাবে।
যেই দিন আমরা গেছিলাম সেই দিন এই মনেস্টারিতে চলছিল ফুলশিলিং ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাধারণত হয়ে থাকে, সেই কারণে ওই দিন অনেক লোকজন উপস্থিত ছিল। যদিও মেন গুম্ফার ভেতরে ছবি তোলা মানা, তাও কয়েকজন লামার কাছ থেকে আমরা পারমিশন নিয়ে 10 সেকেন্ডের ফুটেজ সংগ্রহ করতে পেরেছি। পালডেন তাশি চোলিং মনেস্টারি দেখার পর আমরা চললাম খারবান্দি মনেস্টারিতে। আমরা পালডেন মনেস্টারি দেখার পর হোটেল ডেকফেন এইসব ক্রস করে এসে মেন রোডটা দিয়েই ফেরার পথেই আমরা আরেকটা মনেস্টারিতে দাঁড়ালাম, যেটার নাম হচ্ছে কারবান্ডি মনেস্টারি। প্রবাবলি আমি ম্যাপ থেকে যা পাচ্ছি, এখানে ঢোকার সময় সাইনবোর্ড নেই, বাট আপনার যে ড্রাইভার থাকবে তিনি চিনবেন। 30 রুপিস করে পার পার্সন এখানে কিন্তু এন্ট্রি ফি, আর মনেস্টারির সাথে সাথে একটা দারুণ ভিউ পয়েন্টও আছে। এই দুটো জিনিস একসাথে পাবেন। খুব সুন্দর মনেস্টারিটার এন্ট্রান্সটা, এখানে ভেতরে ছবি তুলতে দেবে না এরকম আমাদের ড্রাইভার জানালেন। এই মনেস্টারির পাশে একটা ভিউ পয়েন্ট আছে। এই মনেস্টারিটা কিন্তু বেশ ছোট্ট এবং সিম্পল, চারিদিকে সুন্দর একটা বাগান রাখা আছে, আর তিনটে টোটাল স্তম্ভ রয়েছে 3 দিকে মনেস্টারির, আর একটাই মাত্র গুম্ফা। তবে আমাদের দেখার পর মনে হলো এই জায়গাটা এই ফুলশিলিং ট্রিপে বাদ দিলেও দিতে পারেন। আমরা গাড়িতে আসলাম, গাড়িতে যাইতে হবে। ঠিক, পেডেস্ট্রিয়ান টার্মিনাল। যদি ধরে আপনি হেঁটে ঢোকার জন্য এই টার্মিনাসটা করা আছে। খুবই ডিসিপ্লিনড পুরো রাস্তাঘাট, এত পরিষ্কার, আর গাড়ি যে চলছে সবাই একটা কনস্ট্যান্ট স্পিডে। পেডেস্ট্রিয়ানদেরকে প্রচুর প্রায়োরিটি দেওয়া হয়। আমরা আবার জয়গাঁওতে ফিরে এলাম, আমাদের ট্রিপ এখানে শেষ। আমরা একটুখানি খাওয়ার জন্য চেষ্টা করবো ভেতরে ঢোকার, বাট এখন বাজে 2টো, দেখা যাক কতটা সময় পাই। খুব সুন্দর একটা ট্রিপ ছিল, আর থ্যাংক ইউ রাজকুমার দা। আমরা ভুটানে ঢুকে আজকে খাইনি, তার কারণ অনেকটাই সময় লেগে যেত, আর আমাদের বাস ধরার তাড়া ছিল। হয়তো আরও আধ ঘন্টা 1 ঘন্টা আগে বেরোলে আমরা এইটাও কভার করতে পারতাম। কিন্তু ভুটানের লাইন দিয়ে যে ইন্ডিভিজুয়াল মানে উইদাউট গাড়ি ঢোকার যে লাইনটা, সেটা কিন্তু বিশাল। আর সেখানে চেকিং আছে, ভ্যালিডিটি চেক করবে, আপনার আইডি কার্ডে সমস্ত কিছু হবে। আর তারপরে আমরা যাবো হচ্ছে রেস্টুরেন্টে, তারপরে আমরা ওদেরকে বানাতে বলবো, তারপর খাবো, তারপর বিল মিটিয়ে বেরোবো। অনেকটাই সময়ের সাপেক্ষ ব্যাপার, তাই আগে থেকেই চেষ্টা করবেন হয় গাড়ি ড্রাইভারকে এমন একটা জায়গায় নিয়ে যেতে বলবেন যেখানে খাবার আছে। সাধারণত ওরা সিটির মধ্যে পার্কিং পায় না বলে ফুলশিলিং থেকে একটুখানি ভেতরে ঢুকেই খেতে চায়, আর ফুলশিলিংয়ের মধ্যে গাড়ি দাঁড়াতে চায় না। সেটা আগে থেকে ক্লিয়ার করে রাখবেন। আর না হলে গাড়ি ছেড়ে দিয়ে আপনি পেছনে আরেকটি দরজা আছে, সেটা দিয়ে আপনি ঢুকেও মানে পায়ে হেঁটে ঢুকেও অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন আর কি। তো পায়ে হেঁটে ঢুকতে গেলে ওই সময়টুকু আপনাকে দিতেই হবে, বিশেষ করে যেহেতু শনিবার। তো আমরা বেরিয়ে এসেছি, আমরা জলদাপাড়ার কাছে একটা রেস্টুরেন্টে খেয়ে রওনা দেবো শিলিগুড়ির দিকে। এটাই বোধহয় আমাদের শেষ ভিডিও এই ব্লগের। সবাই ভালো থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের ব্লগ, ফলো করবেন টোটালিশিয়াসকে ফেসবুকে আর ইউটিউবে তো অবশ্যই। আর দেখা হচ্ছে খুব শিগগির। আমি ভেবেছিলাম ব্লগটা এখানেই শেষ করে দেবো, আর কিছু বলার ছিল না, কিন্তু আপাতত একটা নতুন ঘটনা ঘটেছে, যেটার জন্য আমার মনে হয় যে এই ভিডিওটা করা খুব দরকার, জানানো দরকার। যারা রেগুলার এই এনজেপি বা শিলিগুড়ি রুটে ট্রাভেল করেন কলকাতা থেকে, শ্যামলী পরিবহন, গ্রিন লাইন পরিবহন, এক্সপ্রেস লাইন, এগুলো আপনারা সবই মোটামুটি জানেন, এই বাসগুলো ট্রাভেল করেন। শ্যামলীর সঙ্গে কিন্তু রেড বাসের একটা ঝামেলা চলছে, যার জন্য রেড বাসে আমরা রেড বাসের আমরা যেই সময় বাসটা কেটেছিলাম, যেই সময় আমাদের ডিপার্চার ছিল, আসার পর কিন্তু দেখি যে শ্যামলী ডিপার্চার 1 ঘন্টা লেট। এবং শুধু তাই না, বাকি প্রত্যেকটা বাসের টাইম টেবিল রেড বাসের থেকে আমরা দেখিয়ে ওনাদের কাছে ভ্যালিডেট করার চেষ্টা করলাম, ওনাদের ওই সময় কোনো বাসই ছাড়ে না। সো রেড বাসের শিডিউল কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েন ইট কামস টু শ্যামলী পরিবহন। গ্রিন লাইন বা এক্সপ্রেস লাইনের কথা আলাদা, গ্রিন লাইনে আমরা আগেও এসেছি এবং ওদের বাস একদম টাইমে থাকে অ্যাজ পার রেড বাসের টাইমিং। তো শ্যামলীর টিকিট কিন্তু রেড বাস থেকে কাটবেন না, দে আর ভেরি পার্টিকুলার যে ওরা শুধুমাত্র ওদের অ্যাপেই কারেক্ট টাইম লাইনটা দেয়, আর রেড বাসে ওরা ঠিক টাইমটা দেয় না। নাকি রেড বাস ভুল ছাপে আমি জানি না, বাট ইটস নট আওয়ার কনসার্ন। হয়তো শ্যামলী ঠিক টাইম দেয় না বা রেড বাস ভুল টাইম ছাপে। বাট আমরা 1 ঘন্টা আগে এসে বসে আছি, আমরা আরও 2-3টে সাইটস দেখতে পারতাম ফুলশিলিংয়ে, তো সেইটা পুরো নষ্ট হলো। তো যাই হোক, আমরা এখন ওয়েট করছি বাসের জন্য, দেখি কখন বাস আসে। আমরা অলরেডি 1.5 ঘন্টা আগে এসে বসে আছি।
1B আর 1A পাশাপাশি দেবে না? এয়ারপোর্ট। এয়ারপোর্ট 1Bটা দিয়ে দিন, একসাথে নামবে দুটো লাগেজ। তো আমরা রেড বাসকে ফোন করলাম, ওরা এখন ইনভেস্টিগেট করছে যে ওদের তরফ থেকে প্রবলেম না শ্যামলীর তরফ থেকে প্রবলেম। কিন্তু এটা কিন্তু 1 ঘন্টা লেটে গিয়েও পৌঁছবে, আর আমাদেরকে তুললেও 1 ঘন্টা লেটে। সেকেন্ডলি আমরা কিসের বাসে যেন গেলাম? এক্সপ্রেস লাইন। এক্সপ্রেস লাইনের বাসে আসছিলাম আর ভাবছিলাম যে শ্যামলী হয়তো বেটার পরিষেবা পাবো, কিন্তু এখানেও কিন্তু শোয়ার জায়গা বেশ ন্যারো, আর সিটসগুলো কিন্তু প্রপারলি পরিষ্কার নয়, বেশ পুরনো লুক, সবকটাতেই দাগ ছোপ। ইনফ্যাক্ট পেছনের যেই গদি টদি দিয়েছে সেগুলো ছেঁড়া টেরা আছে। বলছি আই গেস মানে শ্যামলী একটা সময় খুবই ভালো ছিল আর খুবই ভালো সার্ভিস দিয়ে এসছে সবাইকে, কিন্তু এখন দের আর লট অফ ম্যানেজমেন্ট ইস্যুস, যেমন বিশেষ করে শিলিগুড়ির অফিসে ক্লায়েন্ট হ্যান্ডলিং বা ক্লায়েন্ট বিহেভিয়ার সেরকম ভালো নয়। আর ওরা যেভাবে জিনিসপত্র ঢোকাচ্ছে, যেভাবে স্টোর করছে, তার মধ্যেই চা পাতা, আলুর বস্তা সব ঢুকিয়ে দেয় সবার লাগেজের সঙ্গেই। তো সেইটাও একটা মিসম্যানেজমেন্টের ইঙ্গিত আর কি। এনিওয়ে, এইটার পর আমার মনে হয় না আর কিছু জানানোর আছে। যদি আমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, জাস্ট একটা লাইক করবেন আমাদের ভিডিওতে, আমরা জানতে পারবো যে আপনারা আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের আইটিনারি আপনাদের পছন্দ হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে শিগগির।